এই কথাগুলো রেকর্ডিং করবেন না, এটা আমার সাথে ভূপতিদার একটু পার্সোনাল, মানে আমি ভূপতিদার ছাত্র প্রতিম কলিগ। না না, আর করুক, আমাদের সহকর্মী, সেই সেই অনেকদিন একসঙ্গে কাজ করেছি। সেই এটা খুব মানে খুবই, যাই হোক ঠিক আছে। মৈত্রীদি কি এসে গেছেন? হ্যাঁ, মৈত্রীদি এসে গেছেন। তো আমরা আর বিলম্ব না করে হ্যাঁ শুরু করি, কারণ আমাকে 7টায় অফ করতেই হবে। হ্যাঁ, আজকের প্রোগ্রাম আমরা স্টার্ট করব। আমি প্রফেসর মৈত্রী ভট্টাচার্যকে রিকোয়েস্ট করব ডক্টর অরিন্দম রানাকে ইন্ট্রোডিউস করে আজকের সেশন স্টার্ট করবার জন্য। কিছু হয়তো যান্ত্রিক গোলযোগের জন্য ওনার কথা আমরা শুনতে পাচ্ছি না এখনো। হ্যাঁ ওই এটা অফ করা আছে, উনি লেফট করলেন, মানে কোথাও একটা অসুবিধা হচ্ছে, উনি আবার ফিডব্যাক করবেন নিশ্চয়ই। হ্যাঁ এক্ষুনি চলে আসবেন। In the meantime, on behalf of JVNSTS, আমরা JVNSTS এবং বিজ্ঞান প্রসারের যৌথ উদ্যোগে বাংলা ভাষায় বিজ্ঞানের প্রচার এবং প্রসারে একটা যে সিরিজ অফ ওয়েবিনার শুরু করেছি, এটা তারই একটা পার্ট। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অরিন্দম রানা। নমস্কার। এর সাথে বহু বছর ধরে আমরা কাজ করছি ওনার সাথে। উনি নর্থ সিটি মানে সিটি মেইন কলেজে রসায়নের অধ্যাপক, এবং রসায়ন নিয়েই আজকে কিছু উনি বলবেন। আনফরচুনেটলি ওনার সাথে যখন সেশন ডিসকাশন হচ্ছিল, মৈত্রীদি এসে গেছেন। মৈত্রীদি এসে গেছেন। আপনি লেফট করে গেছিলেন বলে আমি ওনাদেরকে ওয়েলকাম করলাম একবার জাস্ট। হ্যাঁ, আপনি ডক্টর রানাকে ইন্ট্রোডিউস করিয়ে আজকে প্রোগ্রামটা স্টার্ট করবেন প্লিজ। আচ্ছা, না আমার ওই ক্যামেরাটা আসলে অন হচ্ছিল না, ওই জন্য আমাকে একবার রিস্টার্ট করতে হলো। ঠিক ঠিক, বললাম যে যান্ত্রিক গোলযোগের জন্য হয়তো ওনাকে। হ্যাঁ, আমি সকলকে সুস্বাগতম জানাই আমাদের জগদীশ বসু ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ এবং বিজ্ঞান প্রসারের যৌথ মঞ্চে। তো আমরা আজকে সবাই আমরা আজকে তো বেশ মানে লোক সংখ্যা খুবই ভালো, অলরেডি আমাদের ৭৪ জন রয়েছেন, এবং বিষয়টা যেরকম ছিল আমাদের ডক্টর অভিজিৎ করের কোঅর্ডিনেশন, ডক্টর অভিজিৎ এই প্রোগ্রামগুলো উদ্যোগী, তো ওর পরিচালনায় যেরকম মানে বিষয়বস্তুটা যেভাবে দেওয়া হয়েছিল, তাতে আমারও ধারণা ছিল যে যারা কেমিস্ট্রিকে ভালোবাসেন বা চান যে আমাদের নতুন প্রজন্মের ছাত্রছাত্রীরা রসায়ন নিয়ে পড়াশোনা করুক, রসায়ন নিয়ে গবেষণা করুক, তারা নিশ্চয়ই সবাই আকৃষ্ট হবেন, এবং আমার মনে হচ্ছে সেটা হয়েওছেন। তো কাজে আমরা সবাই আজকে শুনবার জন্য উন্মুখ হয়ে আছি। আর আমাদের সঙ্গে রয়েছেন একজন প্রথিতযশা শিক্ষক ডক্টর অরিন্দম রানা। ডক্টর অরিন্দম রানা বহুদিন ধরেই তিনি সিটি মেন্স কলেজের অধ্যাপক, এবং তিনি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছেন, গবেষণা করেছেন, আর খুব মানে প্রবীণ শিক্ষক তো বটেই। তার সঙ্গে একটা বড় জিনিস হচ্ছে আমাদের জগদীশ বসু ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চে আমরা অনেকবার ওনাকে পেয়েছি। উনি ছাত্রদেরকে হাতে কলমে কিভাবে কেমিস্ট্রিটা ভালো লাগানো যায় তার জন্য অনেক নতুন নতুন উদ্ভাবনী উপায়, ইনোভেটিভ টিচিং এর ক্ষেত্রে একজন পথিকৃৎ। তো সেই জন্য আজকে আমরা এই এখন তো আবার নতুন একটা জায়গা তৈরি হয়েছে যে নিউ নর্মাল লাইফ। তো আগে যেরকম ডক্টর রানা হাতে নিয়ে সমস্ত কেমিক্যালস নিয়ে টেস্ট টিউব নিয়ে এক্সপেরিমেন্ট করে ওদেরকে আকৃষ্ট করতেন, আজকে নিশ্চয়ই তিনি আরো কিছু একটা ইনোভেটিভ উপায়ে সেইটা বলবেন। তো আমরা সবাই শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আর ডক্টর রানার একটু তাড়াও আছে, সেই জন্য আমি আর সময় নষ্ট করতে চাই না, আপনি প্লিজ বলতে শুরু করুন। আর আমরা সুস্বাগতম জানাই, আর আমরা নিশ্চয়ই আপনাকে অনেক ধন্যবাদ জানাই
যে আপনি আমাদের সঙ্গে মঞ্চে এসেছেন বলে। নমস্কার। আমি প্রথমেই জেবিএনএসটিএস এবং বিজ্ঞান প্রসারের উদ্যোগের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ডক্টর মৈত্রী ভট্টাচার্য এবং ডক্টর অভিজিৎ কর এদের দুজনকে এবং এই উদ্যোগ সফল করার জন্য আরও যারা জড়িত আছেন তাদের সবাইকে আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং নমস্কার জানাই। যারা উপস্থিত আছেন আজকে আমার কথা শুনবেন বলে, আমি জানি না কতটা আপনাদেরকে আমি স্যাটিসফাই করতে পারবো, তৃপ্তি দিতে পারবো, কারণ আমি ঠিক যেভাবে জেবিএনএসটিএস এ অনুষ্ঠান করেছি এর আগে, যেটা মৈত্রীদি উল্লেখ করলেন, যে আমি হাতে কলমে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে রসায়নের যে আকর্ষণীয় দিকগুলো সেগুলো ছাত্রদের কাছে মেলে ধরবার চেষ্টা করতাম। কিন্তু এখন প্রায় 1.5 বছর বাড়িতে বন্দি আছি, কলেজ বন্ধ, কোনো রকম কেমিক্যালস তো বাড়িতে স্টোর করা যায় না, সেই জন্যে আমার কাছে বাড়িতে কোনো কেমিক্যালস নেই। অবশ্য সবসময় যে আমার এক্সপেরিমেন্টে কেমিক্যালস লাগে তেমন নয়, আমি অনেক সময় মানে ঘরোয়া জিনিসপত্র দিয়ে করি, কিন্তু সেটা করতে গেলেও লোকে যাতে সহজে দেখতে পায় তার জন্যে ওই টেস্ট টিউব, বিকার এগুলোই ভালো। মানে ওই বাড়িতে ব্যবহারের জন্য যে সমস্ত গ্লাস বা প্লাস্টিক কাপ বা ওই প্লাস্টিকের বোতল কেটে নিয়ে ওইগুলোতে ঠিক তেমনভাবে দেখা যায় না। আমি এর মধ্যে আরো 2-1 জায়গায় করবার চেষ্টা করে দেখেছি যে ওই ঠিক স্পষ্ট কিছু দেখা যায় না, কারণ এই ল্যাপটপের ক্যামেরাটা তো খুবই উইক এই রেঞ্জে। আবার এই রেঞ্জের ভেতরে ওইটা করতে গেলে কোনো স্পিলেজ হলে আমার ল্যাপটপটার 12টা বেজে যাবে, সেই জন্য আর কি ওইগুলো করা খুব মুশকিল হয়। হ্যাঁ, আমি খুব আজকে মানে কি বলবো, একটু আনন্দিত এবং অস্বস্তি বোধ দুটোই করছি, কারণ এখানে আমার একজন শিক্ষক প্রতিম সহকর্মী আছেন, অধ্যাপক ভূপতি চক্রবর্তী। আমি যখন সিটি কলেজে জয়েন করি আমি তখনই ওখানে একজন সিনিয়র অধ্যাপক, এবং আমি অনেক কিছু ওনার কাছ থেকে শিখেওছি এবং ওনার স্নেহের ছায়াতে আসবার সুযোগ পেয়েছি। ভূপতিদা যে আজকে আমার এটা শুনতে এসছেন সেটাতে আমি যথেষ্ট গর্ব অনুভবও করছি যে ওনার মতন একজন মানুষ আমার কথা শুনতে এসছেন। আরও অনেকে আছেন যাদের সবাইকে হয়তো চিনি না, বিভিন্ন জন বিভিন্ন রকম ফিল্ডে নিশ্চয়ই অনেক কিছু করেছেন। এবার আমি সবাইকে একটাই অনুরোধ করব যে আমি যখন বলবো, যতক্ষণ বলবো আর কি, বেশিক্ষণ বলবো না, 7টার মধ্যেই শেষ করব, তো আপনারা কাইন্ডলি ওই কেউ মাইকটা অন রাখবেন না, মানে আপনাদের কথাবার্তার ইত্যাদিগুলো যদি চলে আসে মাঝখানে তাহলে একটু অসুবিধা হবে। আপনারা লাস্টে, অভিজিৎ আমাকে বলেছে লাস্টে মিনিট 15 সময় রাখতে ইন্টারাকশনের জন্য, সেটা আমরা তখন ওটা অভিজিৎ কন্ট্রোল করবে যে কে বলবে প্রথম তার মাইকটা অন করে দেবে বা ওরকম ভাবে কিছু, মানে একটা সিকোয়েন্স রেখে সবাই একসাথে একজোটে বলবার শুরু করলে তো হবে না, এখানে বোঝা যাবে না। যাই হোক, আমি যেটা বলবো বলে শুরু করতে চাই বা বলতে চেয়েছি আজকে, আমার বিষয়টা ছিল যে একজন রসায়ন শিক্ষকের দৃষ্টিভঙ্গিতে বিজ্ঞান, এরকমই একটা বিষয় আমাকে অভিজিৎ বলতে বলেছে। আর যেহেতু আমি কোনো রাসায়নিক পরীক্ষা নিরীক্ষা দেখাতে পারছি না, আমি আমার অভিজ্ঞতাটুকু আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের এখানে মাস্টারমশাইরাও রয়েছেন, অধিকাংশই বোধহয় মাস্টারমশাইরা রয়েছেন, আর কিছু ছাত্রছাত্রী রয়েছে, দেখতে পাচ্ছি আমার একজন ভাগনাও রয়েছেন। ঠিক আছে, আমি আমার অভিজ্ঞতাটুকু একটু শেয়ার করি। সেটা হচ্ছে এইরকম যে আমরা বিজ্ঞান যখন পড়তে আসি, এই মোটামুটিভাবে ক্লাস 6, 7, 8, 9, 10 এরকম লেভেলে যখন আমাদের বিজ্ঞানের হাতে খড়ি হয়, সেটা ঠিক পুঁথিগত বিজ্ঞানের হাতে খড়ি বলা যেতে পারে, কিন্তু সত্যিকারের বিজ্ঞান আমরা শিখি অনেক আগে থাকতে। মোটামুটি যখন থেকে আমাদের বলা হয় যে খাবার আগে হাত ধুয়ে নেবে, বা মাটিতে কিছু পড়ে গেলে কুড়িয়ে তুলে সেটা না ধুয়ে খাবে না, বা ঘরদোর পরিষ্কার রাখো, রোজ চান করো, জামা কাপড় পরিষ্কার রাখো,
এই সবগুলোর পিছনেও কিন্তু যথেষ্ট বিজ্ঞান আছে। সেগুলো বিজ্ঞান ভিত্তিক বলেই সেটা আমাদের জীবনকে সুন্দর করে, আর এগুলো আমাদের শিখতে হয়। কিন্তু পুঁথিগত বিজ্ঞানের তো একটা ধারা আছে। পুঁথিগত বিজ্ঞানে এসে আমরা দেখি বিজ্ঞানের অনেকগুলো ভাগ, কখনো কোনোটা অঙ্ক, কোনোটা জীবন বিজ্ঞান, কোনোটা পদার্থবিদ্যা, কোনোটা রসায়ন। মোটামুটি এই 4টে ভাগ দিয়ে আমরা শুরু করি। তার মধ্যে রসায়ন এইটা অনেকের কাছেই প্রাথমিকভাবে বেশ ভীতিপ্রদ। যতজন বিজ্ঞান পড়ে এবং যতজন, বা বিজ্ঞান তো সবাইকেই পড়তে হয় ক্লাস 10 অব্দি অন্তত, বেশিরভাগকে জিজ্ঞাসা করলে ওরে বাবা কেমিস্ট্রি, ওরে বাবা কেমিস্ট্রি। এখন ওরে বাবা কেমিস্ট্রি কেন? কেমিস্ট্রি কি এমন হাতি ঘোড়া ব্যাপার? যদি আমরা সেভাবে ভেবে দেখি, আমরা নিজেরা, আমাদের চারপাশের জগৎ, এই সব কিছু আসলে কি দিয়ে তৈরি? না, দুটো মূল বিষয় আমরা জানি। একটা হচ্ছে বস্তু জগৎ, ম্যাটার, যাতে আমরা ইংরেজিতে ম্যাটার বলে থাকি, ম্যাটার। আর একটা হচ্ছে শক্তি জগৎ, এনার্জি। তাহলে ম্যাটার আর এনার্জি, এই দুটো নিয়েই কিন্তু আমাদের অভিজ্ঞতার জগৎ, আমাদের অভিজ্ঞতার ব্রহ্মাণ্ড এখনো পর্যন্ত। আর কিছু কিন্তু এখনো আমরা খুঁজে পাই না। ওই ম্যাটার অ্যান্ড এনার্জি, বস্তু এবং শক্তি। এই বস্তু এবং শক্তির মধ্যে, এই বস্তু নিয়ে নাড়াচাড়া যারা করে তার মধ্যে একদল আছেন যারা বস্তুর কম্পোজিশন, মানে ম্যাটারটা কি দিয়ে তৈরি, কিভাবে তৈরি, এই জিনিসটার ব্যাপারে অনুসন্ধান বেশি করেন। রসায়নের লোক আমরা তাদেরই বলি। তারাই এই বস্তু কিভাবে তৈরি, কি দিয়ে তৈরি, কেমন ভাবে এরকম আরো তৈরি করা যায়, বা আমার একটা নির্দিষ্ট প্রয়োজন আছে, সেই প্রয়োজন মেটাবে এমন কোনো বস্তু কি আছে, তার অনুসন্ধান যারা করেন তারাই হচ্ছেন রসায়নের বিজ্ঞানী, বা রসায়ন নিয়ে তারাই নাড়াচাড়া করছেন, রসায়ন নিয়ে তারাই চর্চা করছেন। এই যে কি দিয়ে তৈরি, কেমন ভাবে তৈরি, এটা আসলে কি? এটা আসলে সাধারণভাবে একটা কৌতূহল, একটা কিউরিওসিটি। মানুষের যদি আমরা সভ্যতার ক্রমবিবর্তনটা দেখি, তাহলে দেখব যে অন্য প্রাণীরাও তাদের ভেতরে কিছুটা কৌতূহল আছে। কোনো জিনিস খাবার যোগ্য কি খাবার যোগ্য নয়, এই বিচারবোধটা তারা করে, এইটা তারা একটু বেছে নেন। এবং সেটা ইভেন লাইক কি বলবো, গাছ যারা নড়ে চড়ে খুব একটা বেড়ায় না, একই জায়গায় থাকে, তারাও বোধহয় করে। কারণ কোনো এক ধরনের মাটিতে কোনো এক ধরনের গাছ সেটা খুব ভালো জন্মায়, কিন্তু সেই মাটি যদি পরিবর্তন হয়ে যায় বা সেইখানকার জলবায়ু যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে বোধহয় সেই গাছগুলো তেমন করে আর বাড়ে না, এরকম একটা ব্যাপার আছে। তার মানে এখানেও রসায়নের একটা ব্যাপার রয়ে যায়, যে সে ওই গাছের বৃদ্ধি বা তার বেড়ে ওঠা, বংশ বিস্তার করা ইত্যাদি, এই সব ব্যাপারগুলো, মানে তার জীবন ধারণ, গাছটি জীবন ধারণের ব্যাপারে এই জলবায়ু প্রভাব, মাটি থেকে সে যা খাদ্যবস্তু পাচ্ছে তার প্রভাব, এগুলো আছে। এগুলো সবই কিন্তু রাসায়নিক বিক্রিয়ার খেলা, কেমন? এগুলো আমাদের অনুসন্ধান করে দেখতে হয়, জানতে হয়। আচ্ছা, আমি যদি বলি, এখানে তো অনেকে ছাত্র আছে, আমি যদি বলি তোমাদের যে বলো তো বাবা সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো কেমিক্যালের নাম, এরকম প্রশ্ন আমি বহু জায়গায় করেছি, বহুবারই করেছি, অনেক ওয়েবিনারেও করেছি, আবার অনেক অনুষ্ঠানেও করেছি। তাতে দেখেছি প্রথম উত্তর আসে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড কতজন প্রত্যক্ষভাবে হাতে নিয়ে দেখেছে? খুব বেশি নয় কিন্তু,
সালফিউরিক, অথচ কেমিক্যাল বললেই তাদের মাথায় আসে সালফিউরিক অ্যাসিড। তারপরে কেউ কেউ বলে স্যার NaCl, NaCl, সেটা NaCl ফর্মে, পিওর NaCl ফর্মে কজন হাতে নেয়? খাবার টেবিলে যে নুন পাওয়া যায় সেটা তো পিওর NaCl নয়, তার সাথে আরো অনেক কিছু থাকে। যদি আমরা বলি যে সামুদ্রিক লবণ, তাতে সোডিয়াম ক্লোরাইডের সাথে কিছুটা পটাশিয়াম ক্লোরাইড থাকে, কিছুটা ম্যাগনেসিয়াম ক্লোরাইড থাকে। আবার আমরা যে আয়োডাইজড সল্ট খেয়ে থাকি সেটাতে পটাশিয়াম আয়োডাইড, পটাশিয়াম আয়োডেট এগুলো আর্টিফিশিয়ালি মেশানো থাকে সোডিয়াম ক্লোরাইডের সাথে। তাহলে এইরকম যদি বলা যায় যে দুটো সবচেয়ে ইম্পর্টেন্ট রাসায়নিক বস্তুর নাম বলো, তাহলে খুব কম মানে লেস দেন 1% লোককে আমি বলতে শুনেছি যে জল এবং বাতাস। গতকালই আমাদের বিশ্ব পরিবেশ দিবস গেছে, পরিবেশ নিয়ে অনেক কথা শুনেছো এবং সেখানে জলদূষণ এবং বায়ু দূষণ নিয়েও অনেক আলোচনা হয়েছে, নিশ্চয়ই শুনেছো বা পড়েছো, দেখেছো। এখন তো আমরা সবাই ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে অনেক কিছু করি এবং দেখি এবং শুনি, জানি। যাই হোক, তাই বিশ্ব পরিবেশ দিবস নিয়ে যখন তোমাদের অভিজ্ঞতা আছে সেখান থেকে জানো যে জলদূষণ এবং বায়ু দূষণ এই দুটো আমাদের অস্তিত্বকে বিপন্ন করে তুলছে, তাই তো? এখন এই জল এবং বাতাস এই দুটো আপাতভাবে আমরা ফ্রিতে পাই বলে এবং আমরা আজন্ম পেতে অভ্যস্ত বলে আমরা কিন্তু খুব একটা ভাবি না যে আসলে এরাও রাসায়নিক বস্তু, এদেরও কিছু রাসায়নিক ক্যারেক্টার বা। আচ্ছা, কেউ একজনের মাইকটা অন আছে এবং সেখান থেকে কিছু একটা শব্দ একটু কাইন্ডলি ব্যাপারটা দেখুন, অফ করুন। কারু বলতে আছে এটা। শুভদীপ প্লিজ সবাইকে মিউট করে দাও, মিউট অল করে দাও। যারা মাইক অন করে রেখেছেন তারা দয়া করে মাইকটাকে অফ করে দিন, না হলে ক্লাসটা ভীষণ ধরনের অসুবিধা হয়। ধন্যবাদ। নির্মল দাস অধিকারী আপনার মাইক অফ করুন। হ্যাঁ, মাইকও অফ রাখুন। আর এক্ষুনি চ্যাট বক্সে গুড ইভিনিং এর বন্যা বইয়ে দেওয়ার কোনো দরকার নেই। আমরা জানি যে এটা সন্ধে এবং আমরা সকলেই সবার জন্যই আশা করি যে সন্ধ্যাটা সকলেই শুভ হোক। সুতরাং সেটা এখন মনে রাখুন, চ্যাট বক্সেও এত বন্যা পাওয়ার দরকার নেই। যাই হোক, যেটা বলছিলাম যে জল এবং বাতাস এইগুলো সম্পর্কে আমাদের সাধারণ ধারণা যে এরা রাসায়নিক বস্তু এরকম কিন্তু খুব একটা নেই। এটা হওয়াটা খুব জরুরি, তবেই জল এবং বাতাসের সংরক্ষণ সম্পর্কে আমাদের সচেতনতা আসবে। এবং সেটা যদি আমরা একটুখানি রসায়নবিদের দৃষ্টিভঙ্গিতে না দেখি জল এবং বাতাসকে, তাহলে কেন কতদূর তার দূষণ হচ্ছে সেটা বোধহয় ঠিকভাবে অ্যাপ্রিসিয়েট করা বা ঠিকভাবে বোঝাটা আমাদের হয়ে উঠবে না। সেটা খুব দরকার। এবার আমরা কি করছি না, আমরা তো পড়ছি বিজ্ঞানের মধ্যে রসায়ন বিজ্ঞান। এবার এই রসায়ন বিজ্ঞান পড়তে গিয়ে আমরা জানি যে এখানে অনেকগুলো মৌল আছে। মানে রসায়ন বিদ্যা আমাদের শেখায় যে বস্তু জগতে মূল বিষয়টা হলো যে এখানে এর কম্পোজিশন। আরে আমি তো বললাম যে এক্ষুনি এত গুড ইভিনিং তো দেখার দরকার নেই। কাইন্ডলি চ্যাট বক্সটাও একটু বন্ধ রাখুন, বারবার ডাইভার্সন হলে অসুবিধা হয়, প্লিজ। সবাই চ্যাট বক্সে এক্ষুনি লেখার দরকার নেই, প্লিজ। যখন আমরা ইন্টারাকশন করবো তখন করবো। হ্যাঁ, তো এই যে বলছি যে বস্তুর কম্পোজিশন মানে সেটা কি দিয়ে তৈরি, তার মূল উপাদান কি, সেটা দেখতে গেলে আমরা দেখি যে সমস্ত বস্তুকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, যৌগ এবং মৌল। এবং এই যে যৌগ এবং মৌল, এই যৌগগুলোর কেউ আবার ভাঙলে তবে মৌল আসে। এই যে মৌল যাকে বলছি তাকে ভাঙলে
আর কিন্তু আলাদা কোনো পদার্থ বেরিয়ে আসবে না। কেমন? তার মানে আমরা কম্পাউন্ড এবং এলিমেন্টের কথা বলছি। এবার এই এলিমেন্ট মোটামুটি ভাবে এখন আমাদের ওই 100-র কিছু বেশি এলিমেন্ট আমরা জানতে পেরেছি বা আইডেন্টিফাই করতে পেরেছি। হয়তো গবেষণার মাধ্যমে আমরা এরপরে আরো অনেক জানতে পারবো। কিন্তু এই এলিমেন্টগুলোকে আমরা সাজাই কিসে না, দেখবে প্রত্যেকের বইতে। আচ্ছা, আমি একটুখানি একটা ব্ল্যাকবোর্ড একটু শেয়ার করবো, কারণ আমাকে একটু লিখতে হবে। সেটা করে কি করে, এই প্রেজেন্ট নাওতে গিয়ে করে বোধহয়। হ্যাঁ, আচ্ছা, সবাই কি বোর্ড দেখতে পাচ্ছেন? একটু আমাকে অভিজিৎ বাবু জানাবেন যে বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। ইয়েস স্যার, বোর্ড দেখা যাচ্ছে। আচ্ছা, যাচ্ছে, সকলেই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা ওই মৌলগুলো স্যার বোর্ড দেখতে পাচ্ছি না, বোর্ড দেখতে পাচ্ছি না। কে পাচ্ছেন না? বিশ্বরূপ সামন্ত। নামের এগেনস্টে দেখুন দুটো ওনার নামের এগেনস্টে দুটো প্রেজেন্টেশন দেখাচ্ছে। একটাতে পিন করলে ওনাকে দেখা যাবে, প্রেজেন্টেশন বলে প্যাকেজে ডক্টর অরিন্দম রানা বলা আছে, সেটাতে পিন করুন, সেটাতে পিন করলে বোর্ডটা দেখতে পাবেন। আচ্ছা, হ্যাঁ, প্রেজেন্টেশনটা দেখতে হবে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এই মৌলগুলোকে একটা নির্দিষ্ট ক্রমে সাজাই। সেটা কি না, তাদের অ্যাটমিক নাম্বার অনুযায়ী, তাদের আমরা ইনক্রিজিং অ্যাটমিক নাম্বার অনুযায়ী সাজিয়ে থাকি। সেইটাকে আমরা বলি পিরিয়ডিক টেবিল। পিরিয়ডিক টেবিল বাংলায় বলে পর্যায় সারণী। এবার এই পর্যায় সারণীতে এই যে সমস্ত মৌলদের উল্লেখ থাকে, তাদের আসলে তাদের ইংরেজি অথবা ল্যাটিন নামের প্রথম অক্ষর বা অনেক সময় প্রথম এবং দ্বিতীয় অক্ষর এগুলো নিয়ে থাকে। যেমন আমরা হাইড্রোজেন বললে এইচ দিয়ে ডিনোট করি, মানে এইচ লিখলে বোঝায় হাইড্রোজেনের কথা বলছি, ও লিখলে বোঝায় অক্সিজেনের কথা বলছি। আর যখন আমরা জলের কথা বলি, আমরা যেহেতু জানি যে জলের এক অণুর ভেতরে 2 পরমাণু হাইড্রোজেন এবং 1 পরমাণু অক্সিজেন আছে, তাই সেটাকে আমরা H2O দিয়ে বোঝাবার চেষ্টা করি, যেখানে এইচ এবং ও তারা হচ্ছে ওই জলের যে দুটো উপাদান হাইড্রোজেন এবং অক্সিজেন, দুটো মৌলিক উপাদান হাইড্রোজেন এবং অক্সিজেন, তাদের চিহ্ন, সাধারণ চিহ্ন বা সিম্বল। আর 2 এই সংখ্যাটা নির্দেশ করছে যে প্রতি অণু জলে 2 পরমাণু হাইড্রোজেন, এবং এখানে যেহেতু আমরা কোনো সংখ্যা লিখিনি ও এর পাশে, তার মানে ধরে নিচ্ছি যে ওটা একটাই আছে, 1 পরমাণু অক্সিজেন। এটা মিলে 1 অণু জল তৈরি হচ্ছে। এইভাবে আমরা লিখি। আমরা এই যে চিহ্নগুলোকে লিখি, যেহেতু এগুলো বাংলায় পাওয়া যায় না, আমরা এখনো বাংলা ভাষায় কোনো পর্যায় সারণী সেভাবে বানিয়ে উঠতে পারিনি। এবং এখানে যারা মাস্টারমশাইরা এবং ছাত্রছাত্রীরা আছেন, তারা চেষ্টা করে দেখতে পারেন যদি হয়। কিন্তু নামগুলো তো সেই ইংরেজি বা ল্যাটিনই থাকবে, এবং আমার মনে হয় না যে এটাকে জোর করে বাংলা করার খুব একটা দরকার আছে। কারণ আমাদের ছাত্রছাত্রীরা, তাদেরকে আমরা মানে আমরা চাই বা না চাই, এখন এই ইন্টারনেটের দৌলতে এবং যেহেতু সবার কাছে ক্রমশ আমরা ইন্টারনেটের সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, এবং ইন্টারনেটের মাধ্যমে পড়াশোনা যতটা এগিয়ে নিয়ে যাওয়া যায় এরকম পরিস্থিতিতে তার চেষ্টা করছি। ফলে সেখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, এই পিরিয়ডিক টেবিলের কথায় সারা পৃথিবীতে কোনো জায়গাতেই সিম্বল তো আর চেঞ্জ হবে না, অন্য কোনো ভাষাতেই বোধহয় পিরিয়ডিক টেবিল আলাদা করে হয় না। এক্স্যাক্টলি। না, আমি এই বলেই হয়তো এতদিন না, খুব ভালো বলেছে অভিজিৎ। আসলে এখানে একটা সবার ভেতরে তোমাকে হয়তো আপনি করে বলাটাই আমার উচিত, কিন্তু আসলে তোমার সাথে আমার এতদিনের সম্পর্ক এবং তোমাকে আমি একদম ছোট ভাইয়ের মতন দেখি। না, ন্যাচারাল। আমি তোমাকে তুমি করেই বলছি বাবা, ভাই। কেউ কিছু অন্যরা কেউ কিছু মনে করবেন না, আসলে আমার ওর সাথে একদম ব্যক্তিগত স্তরে একটা সম্পর্ক। কেমন? হ্যাঁ, মানে সেটা তো আর এখানে বলা যাবে না যে আমরা
যে কিরকম ভাবে যখন লেসন প্ল্যান করি বসে একেবারে রীতিমতন একদমই ব্যক্তিগত স্তরে সম্পর্ক বলে না, আমি ওকে তুমি করেই বলছি। একদম তো ঠিক আছে, যেটা বলছিলাম যে পর্যায় সারণীতে কোনো, আমি ওটাই বলতে চাইছিলাম যে কেউ বাংলায় চেষ্টা করে দেখতেই পারেন, কিন্তু আমার মনে হয় করার প্রয়োজন নেই। এই জন্য নেই কারণ এর আগে কয়েকজন চেষ্টা করেছিলেন, কেউ গ্রিক সিম্বলস দিয়ে, কেউ ওই বিভিন্ন ছবি দিয়ে এভাবে করবার চেষ্টা করেছিলেন। কিন্তু দেখুন, আমাদের তো পড়াশোনাটা শুধু আমাদের বাংলার ভেতরে এবং শুধু স্কুল লেভেলে আটকে রাখলে হবে না। আমাদের ছাত্রছাত্রীদের কিন্তু আন্তর্জাতিক স্তরে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো, এবং সেই আন্তর্জাতিক এক্সপোজার আমরা আমাদের ছাত্র জীবনে এতটা পাইনি। তখন বড় লাইব্রেরিতে না গেলে বা বড় ইনস্টিটিউশনের লাইব্রেরিতে না গেলে আমরা বিদেশি জার্নাল পেতাম না। কিন্তু এখন এরা ইন্টারনেটের দৌলতে ঘরে বসে মোবাইলে ক্লিক করে কিন্তু অনেক কিছু, অনেক ইনফরমেশন পায়। এবার সেখানে যদি আমরা জোর করে তাদেরকে ইংরেজিতে এই যে বা আন্তর্জাতিকভাবে যে এটা চালু আছে, এইটার বদলে আরো তাদের জোর করে বাংলায় আটকে রাখবার চেষ্টা করি, তাহলে একটা সিম্বলিক ভাবে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা হলো বলে আমরা আত্মপ্রসাদ লাভ করতেই পারি, কিন্তু ছাত্রদের আমরা হ্যান্ডিক্যাপ করে দেবো, তাদের আমরা প্রতিবন্ধী করে তুলবো। সেটা করাটা উচিত নয়। সেই জন্য আমাদের ওই কিভাবে এটা মনে রাখা যায়, এই হাইড্রোজেন, অক্সিজেন, এদের সিম্বল এইরকম, এটা মনে রাখার একটা পদ্ধতি ছাত্রদের শিখিয়ে দিতে পারলে ভালো হয়। তা আমার একটা পদ্ধতি আছে যেটা আমি বহুবার এই প্ল্যাটফর্মে বলেছি এবং অন্যান্য প্ল্যাটফর্মেও বলেছি। তো আমি চেষ্টা করছি আপনাদের এখানে যারা উপস্থিত আছেন মাস্টারমশাইরা এবং ছাত্রছাত্রীরা অনেকেই হয়তো জানেন, তাও আমি একবার চেষ্টা করছি এটাকে একটু আপনাদের কাছে তুলে ধরার জন্য। এখন তার জন্য আমরা ধরুন একটা খুব যদি আমরা বলি যে ভারতরত্ন ক্রিকেটার কে আছেন, অবশ্যই যে নামটি চলে আসবে সেটা হচ্ছে সচিন, তাই তো? সচিন তেন্ডুলকর, আমরা শুধু সচিনটা নিলাম। এবার আমরা দেখবার চেষ্টা করতে পারি যে এই সচিনের ভেতরে কোন কোন এলিমেন্ট রয়েছে, কোন কোন মৌল রয়েছে। আমরা সামনে একটা পর্যায় সারণী রেখে এবার সেখানে আমরা খুঁজে খুঁজে দেখতে পারি যে শুধুমাত্র এই অক্ষরগুলো দিয়ে, এই অ্যালফাবেটগুলো দিয়ে কোন কোন সিম্বল তৈরি হয়েছে। এবার সেটা দেখলে সেখান থেকে তাদের নাম, তাদের অ্যাটমিক নাম্বার, তাদের অ্যাটমিক ওয়েট, সচরাচর যেটা থাকে পর্যায় সারণীতে এরকম এক একটা বক্সের ভেতরে এক একটা থাকে, তার অ্যাটমিক নাম্বারটা এখানে লেখা থাকে, তার মাস নাম্বারটা এখানে লেখা থাকে, অনেক ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশনটা এখানে লেখা থাকে, যে তাতে ইলেকট্রনগুলো যে সাজানো আছে, কিভাবে সাজানো আছে সেসব লেখা থাকে। কোনো কোনো ক্ষেত্রে এখানে এটা গ্যাস না লিকুইড না সলিড সেটা মেনশন করা থাকে, এরকম অনেক ইনফরমেশন দেওয়া থাকে। দরকার নেই, একদম বেসিক যেটা যেটা সবার পাঠ্য বইতে রয়েছে সেটা থেকে যদি এইভাবে নামে কে কে আছে সেটা দেখবার চেষ্টা করি, তাহলে খুব মানে ইন্টারেস্টিং একটা ব্যাপার হয়। দেখুন, যেমন এই সচিনে সালফার আছে, এস, এ দিয়ে একা কোনো এলিমেন্টের নাম হয় না, আর্গন এ আর, সেই জন্য এটা নেব না। সি কার্বন, এইচ হাইড্রোজেন, আই আয়োডিন, এন নাইট্রোজেন। এইবারে এদেরকে আমরা কম্বাইন করব, তাই তো? কম্বাইন করতে গেলে আমরা এরকম দেখব যে এস আর এ, এস এ বলে কোনো কিছু আমাদের পিরিয়ডিক টেবিলে আমরা খুঁজে পাচ্ছি না, কিন্তু পিরিয়ডিক টেবিলে খুঁজে পেলাম একটা আছে এ এস, তার মানে এটা আর্সেনিক। তারপরে আমরা এসসি দেখছি পিরিয়ডিক টেবিলে আছে, সেটা স্ক্যান্ডিয়াম। তারপরে আমরা দেখছি সিএস আছে, সেটা সিজিয়াম। হ্যাঁ, এইচএস একটা আছে হ্যাসিয়াম, কিন্তু সেটা আমরা স্কুল লেভেলে ক্লাস 10 লেভেলে ওটা আমরা না কনসিডার করলেও চলে। কিন্তু এস আই আছে সিলিকন, আর এস এন আছে টিন। এরপরে আমরা এস এর তো সবার সাথে কম্বিনেশন হয়ে গেল। এবার এ কে দেখি, এ কে দেখতে গেলে দেখছি খুঁজে পাচ্ছি এসি অ্যাক্টিনিয়াম, আর কি পাচ্ছি না সি এ ক্যালসিয়াম। এইচ এর সাথে এর কোনো কম্বিনেশনই আমরা পিরিয়ডিক টেবিলে খুঁজে পাচ্ছি না,
আই এর সাথেও এর কোনো কম্বিনেশন আমরা পিরিয়ডিক টেবিলে খুঁজে পাচ্ছি না, কিন্তু আমরা এন এর সাথে পাচ্ছি Na, সোডিয়াম, তাই তো? এবার সি এর সাথে এইচ কোনো কম্বিনেশন নেই, সি এর সাথে আই কোনো কম্বিনেশন আমরা দেখছি না এখন, সি এর সাথে এন এরও কোনো কম্বিনেশন দেখছি না, এইচ এর সাথে আই, এইচ এর সাথে এন দেখছি না, কিন্তু আই এর সাথে এন এর আমরা দুটো কম্বিনেশন পাচ্ছি, একটা হচ্ছে আই এন, একটা হচ্ছে এন আই। তাহলে মোটামুটি ভাবে 15টা এলিমেন্ট আমরা এই সচিন নামের ভেতরে পেয়ে গেলাম। এবারে এটাকে একটা খেলার মতন করে ভাবা, আমি জাস্ট পিরিয়ডিক টেবিল, তাতে বিভিন্ন এলিমেন্টগুলোর সিম্বল আছে এইটুকুই আমি জানি। এইরকম একটা স্তর থেকে যদি আমরা এগোবার চেষ্টা করি এবং সেখানে আমার নিজের নাম, আমার বেস্ট ফ্রেন্ডের নাম, আমার বাবা মায়ের নাম, আমার স্কুলের নাম, আমার ফেভারিট টিচারের নাম, আমার ফেভারিট ফিল্ম আর্টিস্ট, আমার ফেভারিট প্লেয়ার, এদের সবার নাম যদি আমি ওইভাবে লেখবার চেষ্টা করি, তাহলে কি করব না, তাহলে আমরা দেখব যে ক্রমশ ক্রমশ পিরিয়ডিক টেবিলটা আমাদের কাছে খুব ফ্যামিলিয়ার হয়ে যাচ্ছে, ভীষণ ফ্যামিলিয়ার হয়ে যাচ্ছে, কেমন? এবার তখন আমার ক্রমশ সেটা সম্পর্কে আগ্রহ বাড়বে। এটার পেছনে আমার যুক্তিটা এরকম যে দেখো, আমরা যখন প্রথম নতুন একটা ক্লাসে যাই, একটা নতুন ক্লাসে গেলে সেখানে আমাদের অন্তত 40 জন সহপাঠী থাকে, 39 জন, আমাকে ধরে 40। এবার প্রত্যেকের প্রথম দিনই কি প্রত্যেকের নাম, রোল নাম্বার আমরা জানি না তো, কিন্তু যত দিন যায় তত আমরা জানি। শুধু তাই না, অনেকেরই বার্থডে কবে, মানে জন্মদিন কবে, কে অঙ্কে ভালো, কে ইংরেজিতে ভালো, কে বাংলায় ভালো, কে ভালো আবৃত্তি করে, কে ভালো গান করে, কে ভালো টেবিল বাজাতে পারে, কে ভালো ফুটবল খেলে, এমনকি এখন তো মানে লোকজনের ফোন নাম্বারও আমরা জানি, মানে সেগুলো আমরা মনে রাখি। এগুলো কিন্তু কোনো একটা খাতায় লিখে এরকম পর্যায় সারণী করে আমরা মুখস্থ করি না, বা স্কুল থেকে আমাদের কোনো চার্ট দিয়ে দেওয়া হয় না যে রোল নাম্বার 1, তার নাম এই, সে তার বাবার নাম এই, মার নাম এই, তার বাড়ির ফোন নাম্বার এই, ঠিকানা এই, তার এই কোয়ালিটিস আছে, এরকম ভাবে কোনো একটা চার্ট দিয়ে দিল আর আমরা 40টা বন্ধু এগুলো মুখস্থ করে ফেললাম, এরকম কিন্তু হয় না। যেটা হয়, বন্ধুত্ব পাতিয়ে, বন্ধুত্ব যতটা গাঢ় হতে থাকে তত এইসব ইনফরমেশন গুলো আমাদের মাথার ভেতরে জমা হতে থাকে এবং আমরা আমাদের অজান্তেই তাদের সম্পর্কে অনেক কিছু শিখে ফেলি। শুধু তাই না, যখন কোনো একটা প্রয়োজন পড়ে, ধরা যাক একটা ফুটবল ম্যাচ হচ্ছে, সেখানে একজন ভালো স্কোরার, যে ভালো গোল করতে পারে, তারা সেরকম একটা কাউকে আমাদের দরকার, একটা ফুটবল টিম বানানো হচ্ছে, তার একটা আলোচনা চলছে, সেখানে আমার যদি জানা থাকে যে আমার এই বন্ধু খুব ভালো, মানে তখন আমার মাথা তো অটোমেটিক আসবে যে আরে আমার ওই বন্ধু তো খুব ভালো ফুটবল খেলে, সে তো খুব ভালো গোল করে, ঠিক আছে, ওর নামটা আমি সাজেস্ট করে দিলাম। এইভাবে যদি আমাদের পিরিয়ডিক টেবিলের সাথে বা পর্যায় সারণীর সাথে একটা ফ্যামিলিয়ারিটি তৈরি হয়ে যায় ছোট থেকে, মানে আমি বলছি ছোট মানে ক্লাস 8-9 থেকে, যখন থেকে আমরা মৌল এবং যৌগর পার্থক্য বুঝতে শুরু করি তখন থেকে, তাহলে কি হবে না, যত আমরা এগিয়ে যাব, রসায়ন নিয়ে আমাদের পড়াশোনা এবং চর্চাটা যত বাড়বে, তত আমাদের বুঝতে সুবিধে হবে যে মানে তখন আর এগুলোর উপরে, বা এটা আমাদের কাছে একটা মেন্টাল লোড হিসেবে আসবে না যে ওরে বাবা এত নাম মুখস্থ করতে হবে, তাদের পজিশন মনে রাখতে হবে, এগুলো আমাদের ওইভাবে আসবে না, সমস্যা হিসেবে আসবে না। আমরা অলরেডি এনজয় করতে করতে, মানে আনন্দ করতে করতে ব্যাপারটার ভেতরে তো ঢুকে গেছি, তাদের সাথে আমাদের বন্ধুত্ব হয়ে গেছে, ফলে তারা অটোমেটিক্যালি আমাদের ডাকে সাড়া দেবে। এই জায়গাটাতে এসে পৌঁছতে হবে। অন্তত রসায়নের প্রাথমিক পাঠ ব্যাপারটা এরকম। তারপরে কে সলিড, কে লিকুইড, কে গ্যাস, কে এগুলো, তারপরে তার জারণ, বিজারণ, অমুক তমুক, অম্ল, ক্ষার, এগুলো তো ধীরে ধীরে যেমন যেমন আমাদের পাঠ্য বইতে পড়তে হয়, পড়তেই হবে। কিন্তু শুরুটা যদি এভাবে করা যায় তাহলে বোধ হয় ভালো, এটা আমার অভিজ্ঞতা। এবার আপনারা যারা বিভিন্ন স্কুলে এবং কলেজে পড়াচ্ছেন, বা ছাত্রছাত্রীরাও যারা বিভিন্ন মাস্টারমশাইয়ের কাছে পড়ছো, তারা এই আবার কেউ একটা কিছু বলছে। আচ্ছা, মানসী সুর, আপনি প্লিজ আপনার মাইক্রোফোন অফ করে দেবেন। মানসী সুর।
আচ্ছা, তাহলে তারা আরো অন্য কোনো পদ্ধতি চেষ্টা করে দেখতেই পারেন। আমার পদ্ধতিটাও একটু চেষ্টা করে দেখবেন, যদি মনে হয় যে কাজে লাগবে তাহলে অবশ্যই কাজে লাগাবেন। আর যদি আপনাদের কোনো আরো ইন্টারেস্টিং কোনো পদ্ধতি মাথায় আসে বা জানা থাকে, তাহলে সেটা কখনো যদি আমাদের সাথে শেয়ার করেন, আমাদেরকে জানান, তাহলে আমরা আরো 5 জনের কাছে সেটা পৌঁছে দিতে পারবো, সেটাও ভালো লাগবে। কেমন? আচ্ছা, এবার আমি আরেকটু বলি, মানে যেহেতু রসায়ন বিজ্ঞান নিয়ে বলছি বা রসায়নের চর্চা নিয়ে বলছি, আমরা যদি সেভাবে ভেবে দেখি যে এই যে বলছিলাম না যে বিভিন্ন জন্তু জানোয়ার তারাও কোনটা খাবার নয়, বা গাছ সেও কোন এতে। থ্যাংক ইউ, কেউ একজন আমাকে জানালেন স্যার ইটস নিউ অ্যান্ড অ্যামেজিং, মেনি থ্যাঙ্কস, বাট প্লিজ ডোন্ট সেন্ড চ্যাটস নাও। আপনি ওই লাস্টে ইন্টারাকশন পিরিয়ডে আপনার কথাগুলো বলবেন, আমার সেটা অনেক বেশি ভালো লাগবে। যেটা বলছিলাম যে আমার এই যে ইভেন গাছ, সেও কোন সয়েলে সে বাড়বে, কোন সয়েলে বাড়বে না, কোথা থেকে সে খাবার পাবে, কোথা থেকে সে পাবে না, এই ব্যাপারটা, এগুলো সবই কিন্তু একটা, যে কোনো জীবিত প্রাণী তার একটা স্বাভাবিক প্রবৃত্তি যে সে কোথায় খাদ্য পাবে এবং কোথায় খাদ্য পাবে না সেটা বিচার বিবেচনা করার, বা কোনটা খাদ্য নয় সেটা বিচার বিবেচনা করার। ইভেন আমরা যদি, মানে আমি জানি না মৈত্রীদি এখানে আছেন বায়োলজির লোক, তিনি নিশ্চয়ই সমর্থন করবেন, ইভেন যদি আমরা ইউনিসেলুলার অর্গানিজমকেও যদি কোনো একটা সলিউশনের মধ্যে রেখে দিই, সেখানে বোধহয় হ্যাঁ মৈত্রীদি অ্যাকচুয়ালি বায়োলজির লোক নন, উনি অ্যাকচুয়ালি ফিজিক্সের লোক। ও, আমি জানতাম বায়োফিজিক্স। না, ওনার ব্যাকগ্রাউন্ড ফিজিক্স, হ্যাঁ বায়োফিজিক্স সার্টেনলি, বাট কাজ করেন বায়োকেমিস্ট্রিতে। আচ্ছা আচ্ছা, বেসিক্যালি উনি ফিজিসিস্ট। আচ্ছা, সরি আমি জানতাম না, কিন্তু ওই যাই হোক, আমি কোথায় ইন্টারডিসিপ্লিনারি, এখন সবটাই ইন্টারডিসিপ্লিনারি, সো উই আর নট সাপোজড টু সেপারেট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এন্ড বায়োলজি। অ্যাবসলিউটলি সেটা বোঝানো দরকার। হ্যাঁ, তো যাই হোক, একটা ইউনিসেলুলার, এখানে আর কেউ নিশ্চয়ই আছেন জীবন বিজ্ঞানের শিক্ষক, তিনি বলতে পারবেন, সমর্থন করবেন নিশ্চয়ই, যে একটা ইউনিসেলুলার অর্গানিজমকেও যদি আমরা একটা সলিউশনের মধ্যে রেখে দিই, তার মধ্যে যদি অনেক ধরনের মিনারেলস থাকে, তার মধ্যে যে মিনারেলটা বা যে নিউট্রিয়েন্টটা সেই অর্গানিজমের প্রয়োজন নিজের, সেটাকেই সবচেয়ে বেশি তার শরীরে অ্যাকুমুলেট করবে, এরকম কোনো একটা ব্যাপার বোধহয় থাকে। তা এই যে চয়েসটা, এইটা খুব বেসিক, কিন্তু তার সাথে মানুষ হিসেবে আমরা যে ভাবনা চিন্তার লোক, আমাদের ভাবনা চিন্তার দিক থেকে আমরা অন্যান্য প্রাণীদের থেকে কোথায় আলাদা হয়ে গেলাম না, আমরা ওইখানে আলাদা হলাম, দুটো ভাবে আলাদা হলাম, বলছি ধীরে ধীরে। একটা হচ্ছে যে এই মানুষ, সে কিন্তু শুধুমাত্র খাবার জন্যেই বিচার বিবেচনা করে দেখবে, এই পর্যায় থেকে অনেকটা এগিয়ে এসছে। এই জলটা খাওয়া যাবে, এই জলটা খাওয়া যাবে না, বা এই ফলটা খেতে গেলে আমাকে একটু ধুয়ে নিয়ে খেতে হবে, এই জলে ধোয়া যাবে, ওই জলে ধোয়া যাবে না, এই ব্যাপারটা বোধহয় মানে একমাত্র বোধহয় মানুষই করে, অন্য কিছু কিছু প্রাণী হয়তো করে, তাদের খুব ডিটেল আমি জানি না, কিন্তু আমি দেখেছি বা শুনেছি যে ঘোড়া জল বিচার করে, যে কোনো পুকুরের জল ঘোড়া খায় না, সেরকম সে নাকি একটু পরিষ্কার জল খেতে পছন্দ করে, এরকম ধরনের আরো অনেক কিছু বিচার ওদের আছে। কিন্তু মানুষের সার্বিক একটা প্রবৃত্তি আছে সবকিছু একটু বিচার বিবেচনা করে দেখা, সেটা করতে মানুষ করেছিল যে কোনো কিছু জলে গলে, কোনো কিছু জলে গলে না। হয়তো আদিম মানুষ, সে যখন গুহা চিত্র এঁকেছিল, তখন সে হয়তো দেখেছিল যে ওই তার আগুনে পুড়ে, গাছপালার ডাল দিয়ে আগুন জ্বালিয়েছিল, তার যে কাঠকয়লা, সেই কাঠকয়লার যে কালোটা, সেইটা দিয়ে পাথরের দেয়ালে আঁকলে পরে সেটা জলে ধুয়ে যায় না, কাঠকয়লা জলে গুলে যায় না। আবার যখন সে ফুলের পাপড়ি থেকে রস নিংড়ে বের করেছে, সেটা দেখেছে যে সেটা জলে দ্রবণীয়। এরকম কে দ্রবণীয় নয়, কে পড়ে না, এই সমস্ত বিচার কিন্তু
মানুষই একমাত্র করতে শুরু করেছে, এবং সেই বেসিক কিউরিওসিটি সেটা কিন্তু এখনো রসায়ন বিজ্ঞান চর্চার খুব প্রাথমিক ধাপ। আমরা যখন ছেলেপিলেদের প্র্যাকটিক্যাল করাই একদম স্কুল লেভেলে, আমরা কি করাই? আমরা কিছু সল্ট দিয়ে বলি যে চেক করো এটা জলে ডিসলভ করে না অ্যাসিডে ডিসলভ করে না অ্যালকোহলে ডিসলভ করে। আমরা কিছু সল্ট দিয়ে বলি যে টেস্ট টিউবে অল্প একটুখানি 1 দানা 2 দানা নাও, নিয়ে এবার বুনসেন ফ্লেমে হিট করো, হিট করে দেখো। আমাদের এরকম একটা মানে এই থাকে, একটা এক্সপেরিমেন্টই থাকে, এফেক্ট অফ হিট অন ডিফারেন্ট স্যাম্পলস, তাই না? আমরা তাপের প্রভাবে কি পরিবর্তন ঘটে এইটা দেখাটা রসায়ন বিজ্ঞানের চর্চার একদম প্রাথমিক স্তরের একটা অভিজ্ঞতা। সেরকমই জলে দ্রবণীয় কিনা, অ্যাসিডে দ্রবণীয় কিনা, অ্যালকালিতে দ্রবণীয় কিনা, এগুলোও দেখাটা আমাদের কাছে একটা প্রাথমিক কর্তব্য, তাই তো? তারপরে আমরা তার ভেতরে ঢুকি, তার ভেতরে আর কি কি আছে। কিন্তু এইটা থেকে আমাদের একটা সাধারণ ধারণা তৈরি হয় যে এর ভেতরে কি কি থাকতে পারে না, মানে এলিমিনেশন। আমার কাছে বিশাল লিস্ট, এই এই জিনিস থাকতে পারে আমার এই স্যাম্পলে, কিন্তু সেই স্যাম্পলের মধ্যে কি কি থাকতে পারে না তার প্রাথমিক বিচারের অনেকটাই হয়ে যায় এই তার দ্রাব্যতা দেখে, তার তাপের সাথে তার যে ব্যবহার, তাপের প্রভাব তার উপরে কি ঘটছে, সেখান থেকে আমরা কিন্তু অনেক কিছু ধারণা করে নিতে পারি, তাই তো? এইটা রসায়ন চর্চার একদম প্রাথমিক জিনিস। এইবার আমরা যদি এইভাবে ভাবি যে আচ্ছা বিজ্ঞানকে আমরা তো সায়েন্স বলছি, ইংরেজিতে বলছি সায়েন্স, সব ভাষাতেই এখন সায়েন্স শব্দটা ঢুকে গেছে। বিজ্ঞান আমাদের ভারতীয় ভাষায় বিজ্ঞান মানে বিশ্লেষিত জ্ঞান। তার মানে আমি যে জ্ঞান আহরণ করেছি তাকে বিশ্লেষণ করবো, করলে তার থেকে যে বিশেষ বিষয়টুকু বেরিয়ে আসবে সেইটা হচ্ছে আমার বিজ্ঞান। মানে জ্ঞান আহরণ করাটা হচ্ছে প্রাথমিক কাজ। আমরা যদি সায়েন্স এই শব্দটাকে অ্যানালাইজ করি তাহলে দেখবো সেখানেও কিন্তু ব্যাপারটা এইরকম। আমি একটু আবার বোর্ডে চলে যাই, কারণ ওই যে বললাম যে আমার ভীষণ অস্বস্তি হচ্ছে যে আমি কোনো এক্সপেরিমেন্ট করে দেখাতে পারছি না, আবার একটু বোর্ডে যাচ্ছি। আচ্ছা, এই বোর্ডে আমি একটু মুছে দিচ্ছি, কেমন? আশা করি সবার দেখা হয়ে গেছে। এই বোর্ডে আমি একটু মুছে দিচ্ছি। আচ্ছা, আমি সায়েন্স শব্দটাকে এখানে লিখে ফেললাম। এখন এই এসটা কিসের জন্য আছে না সেন্সেস। আমরা আমাদের চারপাশের জগৎ সম্পর্কে জ্ঞান আহরণ করব, সেটা কি দিয়ে করব না আমাদের মাত্র 5টা ইন্দ্রিয় আছে, এবং এই 5টা ইন্দ্রিয় আমরা সবাই জানি, রূপ রস শব্দ গন্ধ স্পর্শ। মানে আমরা চোখে দেখব, আমরা জিভে স্বাদ নিতে পারবো, কানে শুনতে পারবো কোনো শব্দ হলে, নাকে তার গন্ধ নিতে পারবো, এবং আমরা স্পর্শ করতে পারবো। একদম প্রথমে যে কথাটা বলেছিলাম যে বস্তু এবং শক্তির মধ্যে আদান প্রদান আর বস্তু পরিবর্তন, এটাই রসায়নবিদের চর্চার জায়গা। এই রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, এই যে 5টা ইন্দ্রিয়ের যে ক্ষমতা, সেটাও কিন্তু আসলে দেখো রসায়ন বিজ্ঞানেরই প্রাথমিক কথাগুলো বলছে, তাই না? দেখতে কেমন, তার মানে ওই বস্তুটার উপরে আলো পড়ছে, সেই আলো গিয়ে আমার চোখে তার একটা ছবি তৈরি করছে আমার মাথার ভেতরে, আমি দেখে তার সম্পর্কে কিছু ধারণা করতে পারি, তাই তো? তার স্বাদ কেমন, তার মানে আমার জিভে যে সমস্ত স্বাদ কোরক আছে, টেস্ট বার্ড, তারা সেখান তাদের উপরে নিশ্চয়ই কোনো কেমিক্যালস আছে যেটার সাথে ওই বস্তুটার কেমিক্যালসের কোনো বিক্রিয়ার ফলে আমার এখানে কোনো একটা, আমার জিভের যে স্নায়ুতন্ত্র সেখানে কোনো একটা অনুভূতি তৈরি হবে, যেখান থেকে আমি সেটা স্বাদ বুঝতে পারবো, টক না মিষ্টি, এ ধরনের ব্যাপারটা বুঝতে পারবো। এবার হচ্ছে শব্দ। এবার তার মানে কি, আমি বস্তুটার ভেতরে যদি কোনো পরিবর্তন ঘটে এবং তার দরুন সে যদি কোনো সাউন্ড এনার্জি মানে শব্দ বের হয়, সেটা কানে শুনে আমি বুঝতে পারবো। এবার আমরা যখন হিট করছি, আমরা একটা স্যাম্পল নিয়ে তাকে আমি
ফ্লেমে হিট করছি, অনেক সময় সেখানে কড়কড় শব্দ হয়। ধরা যাক সোহাগা বোরাক্স নিয়ে হিট করলেই একটা কড়কড় শব্দ হয়। কড়কড় শব্দ কেন হচ্ছে? বা তুঁতে কপার সালফেট নিয়ে হিট করলে একটা কড়কড় শব্দ হয়, কেন হচ্ছে? না, ওগুলো কেলাস আকারে আমরা পাই, ক্রিস্টালাইজড, ফলে সেই ক্রিস্টালগুলো ওই হিটে ভেঙে যায়, ভাঙবার সঙ্গে তারা একটা শব্দ দেয়। সেই শব্দটা আমি যদি বুঝতে পারি তাহলে আমি বলবো যে হ্যাঁ, ওটা কেলাস আকারে ছিল, তার মানে তার প্রাথমিক গঠনটা কেলাসিত গঠন বা ক্রিস্টালাইজড স্ট্রাকচার। সেইখান থেকে সেটা তাপের প্রভাবে ভেঙে গেছে, অ্যামরফাস হয়ে যাচ্ছে, এই ইনফরমেশনটা আমরা পাচ্ছি। সেরকমই গন্ধ, ওটা হিট করলে যদি ডিকম্পোজ করে কোনো স্মেল আসে, কোনো গ্যাস বেরিয়ে আসে। হ্যাঁ, ধরা যাক আমি কপার সালফেটকে খুব অনেকক্ষণ ধরে তাপ দিয়ে যদি তাকে তপ্ত করি, তাহলে দেখা যাবে পোড়া সালফারের গন্ধ আসছে, গন্ধ, পোড়া গন্ধ। তার মানে ওখান থেকে সালফার ডাইঅক্সাইড বেরিয়ে আসছে। সেই গন্ধটা থেকে আমি বুঝতে পারবো যে ডেফিনেটলি ওর ভেতরে সালফার এবং অক্সিজেন, অথবা সালফার শুধু ছিল, অন্তত বাতাসের অক্সিজেনের সাথে মিশেও সে সালফার ডাইঅক্সাইড হতে পারে, কিন্তু সালফার ডেফিনেটলি ওখানে ছিল। এই ধারণাটা আমাকে দিয়ে দিচ্ছে। স্পর্শ, ছুঁয়ে দেখছি, আরে জিনিসটা সলিড না লিকুইড না গ্যাস, সেটা তো আমি স্পর্শ করেই বুঝতে পারবো, তাই না? আমার যদি ধরলে পরে সে আমাকে রেজিস্ট্যান্স দিচ্ছে, তার মানে আমি বুঝতে পারছি সেটা সলিড, আমি তার ভেতরে ঢুকতে পারছি না। আমার যদি আঙুলটা তার ভেতরে ঢুকে যায়, তার মানে সেটা লিকুইড। আবার যদি দেখি যে তাকে ধরাই যাচ্ছে না, তাকে কোনো একটা মানে তার ভেতর দিয়ে আমার হাত দিব্যি চলে যাচ্ছে, ডেফিনেটলি সেটা গ্যাস। যেমন বাতাসের মধ্যে দিয়ে যায়, যেমন জলের ভেতরে, যেমন বরফ। বরফ, জল, স্টিম, এগুলো দেখলেই আমরা এই তিনটে বস্তু, তিন অবস্থার পার্থক্য বুঝতে পারছি, এবং আমরা বুঝছি যে এটা বস্তুর তিনটে অবস্থা। কি করে? না, তাপের প্রভাবে এই অবস্থার পরিবর্তন হচ্ছে। আমার কাছে বরফের টুকরো আছে, আমি একটু তাপ দিলেই, বা আমি হাতে রেখে মুঠো করে রাখলেই সেটা গলে জল হচ্ছে। সেই জলটাকে যদি আবার আরেকটু তাপ দিই, তাহলে দেখবো যে সেখান থেকে ভেপার বেরিয়ে আসছে, জলীয় বাষ্প বেরিয়ে আসছে। সাধারণভাবে এমনি সবসময় জলীয় বাষ্প বেরোচ্ছে, হয়তো বরফ থেকেও ডাইরেক্টলি জলীয় বাষ্প ধোঁয়ার মতন বেরোচ্ছে, চোখে দেখতে পাবো। আবার এমনি জল থেকে জলীয় বাষ্প বেরোচ্ছে, হয়তো দেখতে পাবো না, কিন্তু যখন সেটাকে আমি তাপ দিয়ে সেটা বয়লিং কন্ডিশনে চলে যাবে, তখন সেখান থেকে যে স্টিম বেরোচ্ছে সেটা আমি দেখতে পাবো। এমনকি আমরা এটাও করতে পারি, সেইটা যেটা ফুটছে, জলটা যখন ফুটবে, তখন তার উপরে আমরা একটা ঠান্ডা ডিশ ধরলাম বা একটা বাটি ধরলাম, তার ভেতরে দেখবো যে খানিকক্ষণ বাদে জলের ফোঁটা জমা হয়ে গেছে। হ্যাঁ, তার মানে ওই স্টিমটা ওখানে গিয়ে আবার যেহেতু ঠান্ডা হয়েছে, তার মানে জল। তার মানে এই যে বস্তুর অবস্থার পরিবর্তন, সেটা তাপের প্রভাবে হয়। এই নলেজটা, এই জ্ঞানটা আমার চারপাশ থেকে আমি আহরণ করলাম। তার মানে আসলে রসায়ন চর্চাটা কি বলতো বাবা? রসায়ন চর্চাটা হচ্ছে প্রকৃতি পাঠ। আমি প্রকৃতির পাঠ নিচ্ছি, তা সেই প্রকৃতির পাঠের রাস্তাটা কি, সেটাই আমরা যদি সায়েন্স শব্দটাকে একটু অ্যানালাইজ করি, চট করে বুঝতে পারবো। এই যে এস, সেটা আমাদের ওই 5টা ইন্দ্রিয় বা 5 সেন্সেস এর উপর ডিপেন্ডেন্ট। এবার আমি কোনো অভিজ্ঞতা তার মানে এখান থেকে আহরণ করলাম, তার মানে যেটাকে আমরা বলছি, আমরা অবজার্ভ করলাম, অবজারভেশন। দ্যাট ইজ দি ফার্স্ট থিং ইন সায়েন্স, জ্ঞান আহরণ করা। এবার তাহলে সমস্ত অবজারভেশনের মধ্যে কিছু কিছু অবজারভেশনের জন্য আমাদের কৌতূহল তৈরি হবে, যেটাকে আমরা বলছি কিউরিওসিটি। এবং এই কৌতূহল তৈরি হলে তখন আমাদের কিছু কিছু বিষয়, কৌতূহলটা আমাদের বড্ড বেশি তাড়া করে বেড়ায়, একদম মানে যতক্ষণ না তার সম্পর্কে আমরা আরেকটু জানতে পারছি, আমাদের যেন শান্তি হয় না। কিছু কিছু বিষয়ে কৌতূহল হলো, আচ্ছা কালকে একটা জিজ্ঞাসা করলাম, সে একটা উত্তর দিয়ে দিল, অ্যাকসেপ্টেবল মনে হলো, মেনে নিলাম। কিন্তু কিছু কিছু বিষয়ে আমাদের সারাক্ষণই মনে হয় যে না, এটা তো ঠিক জানা হলো না, এটা তো ঠিক বোঝা হলো না, এটা আরেকটু জানতে পারলে ভালো হয়। এই যে জিনিসটা, এই ব্যাপারটা হচ্ছে ইনভলভমেন্ট। আমি সেটার, সেই কৌতূহলটার ব্যাপারে আমি নিজেকে জড়িয়ে ফেলেছি। আর জড়িয়ে ফেললে আমি কি করব? আমি খুঁজে দেখব, মানে আমি এক্সপ্লোর করব, এবং এক্সপ্লোর করতে করতে বিভিন্ন রকম অভিজ্ঞতা আমার হবে,
এবং সেই বিভিন্ন রকম অভিজ্ঞতা থেকে আমি কি করব না, আমার একটা নতুন চিন্তা ভাবনার জন্ম হবে আমার ভেতরে, যেটাকে আমি বলছি নভেলটি অফ থটস। নভেলটি অফ থটস, এই নভেলটি অফ থটস অ্যাকচুয়ালি আমাদেরকে অন্য প্রাণীর চেয়ে আলাদা করে দিয়েছে। এই পর্যন্ত সব প্রাণীর ক্ষেত্রে সমান, কিন্তু নভেলটি অফ থটস আমাদের অন্য প্রাণীদের থেকে আলাদা করে দিয়েছে। কোথায় করেছে? অন্য কোনো প্রাণী পৃথিবীতে আজ পর্যন্ত আগুনের ব্যবহার এবং অপব্যবহার কোনোটাই শিখেনি। আমরা কিন্তু শিখেছি। আগুন সবাই দেখেছে, সব প্রাণী আগুন দেখেছে, জঙ্গলে আগুন লাগতে সবাই দেখেছে, কিন্তু আগুন মানে কি এটা সব প্রাণীর কাছে ইনফরমেশন কি না আগুনে সব পুড়ে যায়, আগুনের বেশি কাছে যেতে নেই, একটু দূরে গেলে তাপ লাগে, এ পর্যন্ত। এবং আগুন ভয়াবহ, আগুন প্রাণহানি করা, অতএব আগুন লাগলে পালাও, এই ব্যাপারটা সব প্রাণীর মধ্যে একসময় মানুষের মধ্যেও ছিল। কিন্তু তাদের মধ্যে কিছু মানুষ যারা ওই অবজার্ভ করেছেন, দেখেছেন কি ঘটছে, কৌতূহলী হয়েছেন, বিষয়টার ভিতরে জড়িয়ে গেছেন, ইনভলভ হয়েছেন এবং এক্সপ্লোর করবার চেষ্টা করেছেন, তাদের মাথায় যে চিন্তাটা, তাদের অভিজ্ঞতা নিরিখে এলো যে আগুন মানে শক্তি। If I have fire, I can have light, my day becomes longer. I can see around even when the sun is not there. সূর্য ডুবে যাওয়ার পরেও আগে আমার দিন শেষ হয়ে যেত, অন্ধকার হয়ে যেত। আগুন আমার যদি থাকে, আমি যদি আগুনকে আয়ত্ত করতে পারি, তাহলে আগুনের মাধ্যমে আমি আমার চারপাশে কিছু দূর পর্যন্ত অন্তত দেখতে পাবো। দ্বিতীয় হচ্ছে যে অন্য সব প্রাণী আগুনকে ভয় পায়, অথবা আমি যদি আগুনের কাছে বসে রাত কাটাই, তাহলে সারা রাত নিজেকে বাঁচানোর জন্য আমাকে গাছের মাথায় কিংবা পাথরের খাঁজে লুকিয়ে থাকতে হবে না, এবং সারাক্ষণ অ্যালার্ট থাকতে হবে না, সজাগ থাকতে হবে না যে কখন আমাকে অন্য প্রাণী তার খাদ্য হিসেবে ব্যবহার করে ফেলবে। আর আগুন উত্তাপ দেয়। আমি যদি আগুনকে একটা নিরাপদ দূরত্বে রাখি, তাহলে আগুন থেকে আমি উত্তাপ পাই, তার মানে আমাকে ঠান্ডা থেকে বাঁচাবে। এই তিনটে বোধ, দিস থ্রি নভেল থটস, এটাই কিন্তু মানুষকে মানুষ করেছে, অন্য প্রাণীর থেকে আলাদা করেছে। এবং তারপরে ক্রমশ আমরা যখন আগুনকে আয়ত্ত করতে পেরেছি, তখন আমরা দেখেছি যে আগুনের ব্যবহারের বদলে তার অপব্যবহার করলে আমাদের তাৎক্ষণিক লাভ বৃদ্ধি পায়। আমরা আগুন দিয়ে জঙ্গল পুড়িয়ে শহর বানাতে পারি, আমরা আমাদের থেকে 2000 মাইল দূরে কোনো সভ্যতার উপরে তাদের অজান্তে সেখানে আমরা আগুন বর্ষণ করে তাদেরকে ধ্বংস করে দিয়ে তাদের দেশ দখল করে নিতে পারি, তাদের জায়গা দখল করে নিতে পারি, এই সমস্ত করতে পারি। আমি সরি একটু বেশি হয়তো ইমোশনাল হয়ে গেলাম, এই যুদ্ধের ব্যাপারটা আমার খুব ভয়ঙ্কর লাগে, কিন্তু আমার মাথাতে সবসময় ঘুরে সেই ছোটবেলায় আমার দেখা প্রথম সিনেমার সেই গানটি। আমার ছোটবেলায় আমার প্রথম সিনেমা হচ্ছে, তখন তো ইন্টারনেটে বা টিভি ছিল না, আমার হলে গিয়ে যেতে হতো। তা আমার ছোটবেলায় প্রথম দেখা সিনেমা হচ্ছে গোপী গাইন বাঘাবাইন। সেইখানে আমার সবচেয়ে হন্ট করে যে গানটা আজও চিরকাল, যে ও হাল্লা রাজা সেনা তোরা যুদ্ধ করে করবি কি তা বল, মিথ্যে অস্ত্র শস্ত্র ধরে প্রাণটা কেন যায় বেঘরে। তা এইটাই আমার সারাক্ষণ হন্ট করে। যাই হোক, এই আগুন নিয়ে বলতে গিয়ে আমি সেটাই বলে ফেললাম যে এরকম একটা বিচ্ছিরি ব্যাপার ঘটে। এবার এই নভেলটি অফ থট কিন্তু মানুষকে মানুষ করেছে, অন্য কোনো প্রাণী কিন্তু এইভাবে ভাবেনি। তাই মানুষ কি করেছে? মানুষ চ্যালেঞ্জ নিয়েছে। What was the challenge? First challenge was how to procure fire. কিভাবে আগুনকে পাবো। তারপরে কি করব না, আগুনকে আমাকে বাঁচিয়ে রাখতে হবে, তাহলে আমাকে আগুনকে গার্ড দিতে হবে যাতে হাওয়াতে না নিভে যায়। তার জন্য আমি কি করছি না, আমি পাথর জড়ো করছি, দি কনসেপ্ট অফ ফার্স্ট ফার্নেস, উনুন। তারপরে আমি কি করছি না, জ্বালানি, ফুয়েল। কারণ আগুন তো যে কটা জ্বলন্ত কাঠ নিয়ে এসেছি তা তো খানিক্ষণ বাদে নিভে যাচ্ছে, পুরোটা পুড়ে যাচ্ছে, তাহলে আমাকে কন্টিনিউয়াসলি সেখানে শুকনো কাঠকুটো দিয়ে যেতে হবে, লতা পাতা দিয়ে যেতে হবে, যাতে আগুনটা জ্বলতে থাকে। কিন্তু তাতেও শেষ না, তারপরেও চ্যালেঞ্জ। বৃষ্টি পড়লো, বর্ষায় আগুন নিভে গেল, তাহলে পরের গ্রীষ্ম অব্দি অপেক্ষা করতে হবে কখন জঙ্গলে আগুন লাগবে, আগুন নিয়ে আসবো। তাহলে মাঝখানে শীতকালটা কি হবে?
আমি তো শীতে উত্তাপ পাওয়া হলো না। তাহলে আগুন আমাকে নিজেকে জ্বালতে শিখতে হবে। আগুন নিজেকে জ্বালতে শিখতে গেলে আমাকে কি করতে হবে না, আমাকে দেখতে হবে কিভাবে আগুন লাগে। তার মানে আমি আবার ফিরে গেলাম অবজারভেশনে ফিরে গেলাম যে আগুন কিভাবে লাগে। কি দেখছি, শুকনো ডালে ডালে ঘষা লেগে আগুন লাগছে। তার সাথে আমার নিজের অভিজ্ঞতা কি মেলাচ্ছি, যে ফ্রিকশন গিভস হিট। আমি যদি হাতে হাতে এরকম করে ঘষি, খুব শীতকালে আমি হাতে এরকম ঘষে গালে রেখে নিজেকে একটু আরাম দিই, তাই তো? তাহলে ফ্রিকশন গিভস হিট মানে ঘর্ষণে উত্তাপ হয়। তাহলে ঘর্ষণে উত্তাপ হয় আমার এই আগের অভিজ্ঞতার সাথে আমি এই অভিজ্ঞতাকে মেলাতে পারছি, যেখানে দুটো শুকনো ডালের ভেতরে ঘর্ষণ হয়ে আগুনের সৃষ্টি হচ্ছে। বেশ, তাহলে আমি আরো কিছু দিয়েও ঘর্ষণ করে দেখতে পারি। সেটাই হচ্ছে আমার এক্সপেরিমেন্ট। তার মানে এক্সপেরিমেন্ট একদম শেষে আসে, অবজারভেশন দিয়ে শুরু সায়েন্স, আর এক্সপেরিমেন্ট তাকে এগিয়ে নিয়ে যায়। বারে বার আমরা ওই আবার অবজারভেশনে ফিরে যাই। যখনই আমরা আটকে যাই, যখনই আমরা চ্যালেঞ্জের মুখোমুখি হই, তখনই আমরা এক্সপেরিমেন্টে অবজারভেশনে ফিরে যাই, আবার দেখবার চেষ্টা করি যে কোন ফ্যাক্টরটা বাদ হয়েছে। এভাবেই বিজ্ঞান এগিয়ে চলে। রসায়ন বিজ্ঞানে এটা খুব বেশি করে ঘটে। প্রতি মুহূর্তে প্রতিটা এক্সপেরিমেন্ট আলাদা। তোমার দ্রাব্যতার এক্সপেরিমেন্ট, তোমার উত্তাপের প্রভাব, অম্লের প্রভাব, ক্ষারের প্রভাব, প্রত্যেকটা এক্সপেরিমেন্ট কিছু কিছু ইনফরমেশন আমাদের দিচ্ছে। সেই ইনফরমেশনকে অ্যানালিসিস করে আবার আমাকে নতুন কোনো একটা এক্সপেরিমেন্ট ডিজাইন করতে হয়। একইভাবে মানুষ বিভিন্ন জিনিস ঘষতে ঘষতে একসময় সে দুটো চকমকি পাথর পেয়েছিল, যেখান থেকে ঘষে সে আগুন জ্বেলেছিল। এবং আজও পর্যন্ত আমরা সে লাইটারই বলো আর দেশলাই বলো, সেই ফ্রিকশনাল হিট থেকে কিন্তু ডোমেস্টিক ফায়ারটা তৈরি করছি, তাই না? তো এইটা খুব ইম্পর্টেন্ট যে আমাদের দেখার জন্য, মানে বিজ্ঞানের ছাত্র হিসেবে শুধু তাই নয়, একজন সচেতন সমাজবদ্ধ জীব হিসেবে আমাদের প্রকৃতিকে দেখার চোখ তৈরি করতে হবে। এবং সেই দেখা, যা কিছু দেখছি তার একটা লজিক্যাল অ্যানালিসিস করতে হবে, সেটা নিয়ে ইন্ডিপেন্ডেন্টলি ভাবতে হবে। এই যে নভেলটি অফ থট ব্যাপারটাকে প্রমোট করতে হবে। একই ধরনের ভাবনার ছকে বইতে যা লেখা আছে শুধু সেইটুকু মুখস্থ করে সেইটুকু আউড়ে উগড়ে দিয়ে, আচ্ছা কেউ সমানে দিয়ে যাচ্ছেন এখানে চ্যাটে মেসেজ, আমি পড়তে পারছি না, আমার এখানে খুব ছোট ছোট লেখা আসছে, প্লিজ, ভীষণ ডিস্ট্রাকশন হচ্ছে, প্লিজ। যেটা বলছিলাম, আপনি ওই চ্যাট বক্সের ওগুলোকে ইগনোর করে যান। হ্যাঁ, ওটা না আসলে ওই হঠাৎ করে ভেসে উঠছে তো, অটোমেটিক রিফ্লেক্সে চোখটা চলে যাচ্ছে ভাই। হ্যাঁ, আর যারা দিচ্ছেন নিশ্চয়ই ভালোবেসেই আমাকে দিচ্ছেন, আমি ভালো ভালো কথাই নিশ্চয়ই বলছেন, অনেক ধন্যবাদ। কিন্তু আমি একটু আসলে ওই যে বললাম যে ডক্টর কর বলেই দিয়েছেন আগে যে আমি আজকে একটু তাড়াতে আছি, কারণ 7:30 থেকে আমার ছেলের একটা অনুষ্ঠান আছে তবলার, আর সেটা এই ডিভাইস দিয়েই করতে হবে, ফলে আমাকে ডিভাইসটা ছাড়তে হবে আর কি। যাই হোক, যেটা বলছিলাম যে ওই আমাদের ওই দেখার চোখটা তৈরি করতে হবে, ওই অ্যাটিচিউডটা তৈরি করতে হবে, ওই প্রবণতাটা তৈরি করতে হবে যে আমি যা দেখছি সেটার পেছনে কি আছে। এবং শুধু বইয়ের যা লেখা আছে সেটা মুখস্থ করবো আর উগড়ে দেবো, আমি তাতেই বিজ্ঞানী হতে পারি না। আমাকে নিজেকে দেখতে হবে, নিজেকে ভাবতে হবে, নিজের অনুভূতিটাকে সচেতনভাবে বিশ্লেষণ করতে হবে, তবে আমি বিজ্ঞানের ছাত্র হবার যোগ্যতা অর্জন করব। এটাই আমি বলতে চাই। আচ্ছা, আমি বলেছিলাম যে আমি একটা 2 মিনিটের ছোট্ট ফিল্ম, সেটা ইংরেজিতে আছে যদিও, কিন্তু লেখাও আছে। মাস্টারমশাই এটা যদি মনে করেন ছাত্রদের কাছে বাংলাতে করে দেবেন, খুব যে ইম্পর্টেন্ট তাও না, কিন্তু আমি যেটা বললাম তার সমর্থনে ফিল্মটা বলে আমি 2 মিনিটের ফিল্মটা একটু দেখাবার অনুমতি চাইছি, মৈত্রী যদি অনুমতি দেন। হ্যাঁ, দেখান, আপনি দেখান। আচ্ছা আচ্ছা, তাহলে আমি একটু ওইটা দেখাই। হ্যাঁ, আমি বোর্ডটা অফ করছি, বোর্ডটা অফ করে ওইটা দেখাচ্ছি। People talk glibly about science. What is science? People coming out of a university with a master's degree or a PhD, you take them into the field and they literally don't believe anything unless it's a peer-reviewed paper. It's the only thing they accept. And you say to them, but let's observe, let's think, let's discuss. They don't do it. It's just, is it in a peer-reviewed paper or not? That's their view of science. I think it's pathetic.
gone into universities as bright young people, they come out of them brain dead, not even knowing what science means. They think it means peer-reviewed papers, etc. No, that's academia. And if a paper is peer-reviewed, it means everybody thought the same, therefore they approved it. An unintended consequence is that when new knowledge emerges, new scientific insights, they can never, ever be peer-reviewed. So we're blocking all new advances in science that are big advances. If you look at the breakthroughs in science, almost always they don't come from the center of that profession. They come from the fringe. The finest candle makers in the world couldn't even think of electric lights. They don't come from within. They often come from outside the breaks. We're going to kill ourselves because of stupidity. দেখা গেছে? ইয়েস ইয়েস আশা করি মানে আমি যে কথাগুলো বললাম তার সাথে ওটা একটু সমর্থনই ছিল বলে, ওই অবজারভেশনের ব্যাপারটাকে জোর দেওয়ার ব্যাপার ছিল বলে আমি একটু ওটা দেখালাম। কারণ খারাপ লাগেনি নিশ্চয়ই, কিছু মনে করেননি নিশ্চয়ই। তাহলে আজকে অভিজিৎ আমি ভালো হয়েছে, এটাতে কেমিস্ট্রি এবং বায়োলজি, সানলাইটের সাথে ফটোসিনথেসিস সবই একসাথে বলে দিয়ে। আচ্ছা, সুনীল বাবু বললেন এটা, অনেক ধন্যবাদ সুনীল বাবু। আচ্ছা অভিজিৎ, তাহলে আমরা একটু ওই 5 মিনিট ছেলে মেয়েদের মধ্যে একটা ইনকিউজিটিভনেস আসবে, যেটা সায়েন্সের হচ্ছে ফার্স্ট, মানে যে বিএনএসটি সবারই আমাদের একদম ঠিক, ইনক্লুসিভ। একদম ঠিক। আমরা সেশনটাকে ওপেন রাখছি, আপনাদের যদি কারো প্রশ্ন থাকে। আমরা স্যার ওই ফিল্মটার নামটা কি, ইংলিশ মুভিটার নামটা কি, ওটা জানতে চাই। ভিডিওটার নামটা কি? মুভিটার নাম বলতে এটা আমি একটা ক্লিপ ঘাটতে ঘাটতে পেয়েছি, আমি এটা না হয় অভিজিৎকে ফরওয়ার্ড করে দেবো আপনাকে, তাহলে অভিজিৎ ওটা পাঠিয়ে দেবেন। আপনারা জেবিএনএসসিএস এ যোগাযোগ করবেন আমাদের সাথে, যে ইমেল আইডি রয়েছে তাতে। আমি অভিজিৎকে এটা, অভিজিতের ইমেল আইডি আমার কাছে আছে, আমি ওকে ফরওয়ার্ড করে দেবো, তাহলে আপনাদেরকে এটা দিয়ে দিতে অবশ্যই। ভূপতিদা কিছু বলবেন? অনেক ভুল ত্রুটি হলো, ক্ষমা করে দেবেন। ভূপতিদা মাইক অফ হয়ে রয়েছে। হ্যাঁ, মাইকটা অফ হয়ে রয়েছে। সরি। হ্যাঁ, না তুমি এত অভিজ্ঞ কেন, ভুল ত্রুটি হবে? খুব ভালো হয়েছে, খুব বেসিক জিনিস বলা হয়েছে, তবে এটারও প্রয়োজন আছে, কেননা বেসিক জিনিসটা সত্যি তো সেভাবে ছাত্রদের এই অ্যাটিটিউডটা তৈরি না হলে, বিশেষ করে কেমিস্ট্রি পড়তে গিয়ে লোকে কি করছে, রান্নাঘরে রান্না করার মতন ব্যাপারটা করছে, মানে ওই এটার সাথে ওটা মেশালাম, স্যার লাল হয়েছে, স্যার নীল হয়েছে, কিন্তু কেন লাল হবে, ক্লাসরুম টিচিং এ অনেকগুলো বলার সুযোগ থাকে না, সেটা এখানে বলা হয়েছে, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভূপতিদা। আমি চিরকালই আপনার আশীর্বাদ পেয়ে এসেছি, এবং ছেলে মেয়েদের স্টুডেন্ট যারা, তাদের বেসিক জিনিসের জায়গাটাই সব থেকে কমা থাকে বলে কেমিস্ট্রি সম্বন্ধে ওরা ভয় পায়, বা যে কোনো সাবজেক্ট এই বেসিক জিনিসটা জানলেই ওদের পক্ষে সুবিধা হবে, যেহেতু এটা স্কুল লেভেল ছেলে মেয়েদের জন্য। তাই ভালোই বলেছেন, এরকম বলার কোনো কারণ নেই, মানে ইউনিভার্সিটি লেভেল থেকে অনেক ধন্যবাদ বলা। হ্যাঁ, আরো অনেকে লিখছেন, আর কেউ কোনো প্রশ্ন? অনেকেই চ্যাট বক্সে ধন্যবাদ, মানে ধন্যবাদ জানাচ্ছেন, ভালো লেগেছে জানাচ্ছেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে চট করে একটু করে নিলে তাহলে। নমস্কার স্যার। হ্যাঁ বলুন। নমস্কার আপনি কে স্যার, বলছেন? আমি ডক্টর বিশ্বজিৎ চক্রবর্তী বলছি। হ্যাঁ বলুন বলুন। আমি কিছুদিন পড়ানোর সঙ্গে যুক্ত ছিলাম, যদিও বর্তমানে নেই, তবে আমি দেখেছি ছোটদের জন্য, মানে এই ধরুন ক্লাস 10 থেকে শুরু করে 11-12 তো বটেই, স্টুডেন্টদের মধ্যে একটা ভীষণ ভীতিকর ব্যাপার হচ্ছে অর্গানিক কেমিস্ট্রিটা। আচ্ছা, মানে ইনঅর্গানিক কেমিস্ট্রি বা ফিজিক্যাল পোর্শন গুলো তাও ম্যানেজ করে নিতে পারে, কিন্তু অর্গানিক পোর্শনটা ম্যানেজ করার ক্ষেত্রে ভীষণ অসুবিধার সম্মুখীন হয়। তাদের মনে হয় যে পুরোটাই হয়তো মুখস্থ করতে হবে, বা এগুলো মানে চোখ বন্ধ করেও তার ধারণার মধ্যে আসছেন। আচ্ছা, এখানে আমি একটু কথা বলি, আপনি কিভাবে হ্যান্ডেল করতে বলেন? আচ্ছা, আমি এখানে একটু বলি। অ্যাকচুয়ালি ম্যানেজ যেটা করে নেয়, মানে ওদের সিলেবাস অনুযায়ী যেটুকু অর্গানিক বা ইনঅর্গানিক থাকে,
সেইটা ওরা মুখস্থ করে নিতে পারে, তাতে যে ধরনের প্রশ্ন আসে সেটাতে ওরা ওদের হয়ে যায়, ম্যানেজ হয়ে যায়, কিন্তু শেখে না। আর অর্গানিক কেমিস্ট্রিতে একটু লজিকের ব্যাপারটা বেশি আছে বলে সেখানে ওদের একটু অসুবিধাটা বেশি হয়। সেখানে ওইভাবে ওই রকম ভাবে হয় না আর কি, মানে শুধু মুখস্থ করে নামে না, ব্যাপারটা ম্যানেজটা হয় না। এখন যদি অর্গানিক কেমিস্ট্রি শুধু কিভাবে হ্যান্ডেল করলে স্কুল লেভেলে ভালো হয় সেটা দেখতে হয়, তাহলে সেটার জন্য আমার মনে হয় আলাদা করে একটা 1 ঘন্টা সেশন লাগবে। হ্যাঁ, এখন এই ছোট্ট করে 1 মিনিটের ভেতরে আমি অতটা পণ্ডিত নই যে সেটা বলে ফেলতে পারবো। মোটামুটি 1 ঘন্টার একটা সেশন লাগবে যে অর্গানিক কেমিস্ট্রি, এবং সেখানে আমি বলবো ছাত্রদের চেয়েও ওই সেশনটা মাস্টারমশাইদের করলে বেটার। অর্গানিকটা ইন্ট্রোডিউস করাটা, মানে হাউ ইউ ইন্ট্রোডিউস দি ভেরি কনসেপ্ট অফ অর্গানিক কেমিস্ট্রি, সেইটা খুব ইম্পর্টেন্ট। ফিজিক্যাল বা ইনঅর্গানিক কেমিস্ট্রি যেভাবে ইন্ট্রোডিউস করা যায়, অর্গানিক কেমিস্ট্রিটা ঠিক সেইভাবে ইন্ট্রোডিউস করলে একদমই হবে না। ফিজিক্যাল কেমিস্ট্রি আপনি অঙ্ক দিয়ে বুঝিয়ে দিতে পারবেন, ইনঅর্গানিক কেমিস্ট্রি আপনি পিরিয়ডিক টেবিল দিয়ে বুঝিয়ে দিতে পারবেন, অর্গানিক কেমিস্ট্রি কিন্তু আপনি ওইভাবে পারবেন না। সেই জন্য সেইটা আমার মনে হয় একটা, যদি কখনো মৈত্রী ব্যবস্থা করেন, আমি ডেফিনেটলি একদিন একটা 1 ঘন্টা বা 1.5 ঘন্টার একটা সেশন নিয়ে নেবো, অর্গানিক কেমিস্ট্রি কিভাবে ইন্ট্রোডিউস করা যায়, সেটা আমাদের লিস্টে রইল। ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। JVNSTS is always open for innovative activities. তো যারা ডক্টর রানা বলছেন, যেটা উনি বেশ কয়েকবার পড়েওছেন, অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক, অ্যাকচুয়ালি তো জিনিসগুলোকে সেপারেট করা সেই অর্থে ঠিক নয়, খুব ছোটদের ঠিক, মানে হোয়াট ইজ অর্গানিক কেমিস্ট্রি, হোয়াট ইজ ইনঅর্গানিক কেমিস্ট্রি। আমরা অর্গানিক কেমিস্ট্রি বললেই বলবে CHNSO, যে ওই 5টা এলিমেন্ট নিয়ে যা হবে সেটাই অর্গানিক। কার্বন হাইড্রোজেন বন্ড হলো অর্গানিক কেমিস্ট্রি, কিন্তু সত্যি তাই তা তো না, একদমই তাই। তো সেক্ষেত্রে ওই উনি যেগুলো করেন তার মধ্যে অর্গানিক ইনঅর্গানিক সবই থাকে, বায়োলজি ফিজিক্স সবই থাকে। আসলে বোঝার ধরনটা তো বিভিন্ন মানুষের বিভিন্ন হয়, আমরা বিভিন্ন ভাবে যদি তুলে ধরি ডিফারেন্ট ইনোভেটিভ এন্ড ক্রিয়েটিভ ওয়েতে, তাহলে হয়তো কিছু কিছু ছাত্রছাত্রী শিক্ষক যারা রয়েছেন সবার ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে একটু সুবিধা হয়, আলাদা আলাদা ভাবে বুঝতে পারে। তো সেটা আমরা করতেই পারি। আর শুধু কেমিস্ট্রি কেন, ফিজিক্সের ক্ষেত্রেও তাই, প্রেজেন্টেশন এবং যিনি বোঝাচ্ছেন তিনি যদি সঠিকভাবে বোঝান, বায়োলজির ক্ষেত্রেও তাই, যে বোঝানোর ত্রুটি থাকে বলেই হয়তো সবার মধ্যে সেই ইন্টারেস্টটা ডেভেলপ করা যায় না। এবং আমাদের এই উদ্যোগ কিন্তু সেই জায়গাটাকেই অ্যাড্রেস করা, যাতে করে কিনা আরো সহজভাবে বিজ্ঞানকে বোঝা যায়। ফিজিক্সের টিচার হয়ে আমার অর্গানিক কেমিস্ট্রিতে ভয়। আচ্ছা স্যার বলছিলাম, আপনার বোঝানোটা খুবই ভালো হয়েছে এবং আমরা খুব সহজভাবে এটাকে মানে বুঝতে পেরেছি। বলছেন একটু বলবেন? দীপঙ্কর চৌধুরী, সাহসপুর ঘোষাল হাই স্কুল। নমস্কার। বলছি স্যার আপনার বোঝানো, হ্যাঁ বলছি আপনি যেভাবে বোঝালেন খুব সুন্দরভাবে আমরা এটাকে মানে বুঝতে পেরেছি। তবে স্যার আমার একটা অনুরোধ আছে, আপনি যদি গ্যাসটাকে নিয়ে একটা ক্লাস একটা করেন তাহলে খুব ভালো হয়, গ্যাসের ধর্ম। অবশ্যই হ্যাঁ, আমাকে মৈত্রী বললেই আমি যেদিনই বলবেন সেদিনই করবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, কারণ গ্যাসের ধর্মটা ওরা ক্লাস 10-এই প্রথম পাচ্ছে, তো ওইটা প্রথম যখন আমরা ওদেরকে বুঝাতে যাই একটু প্রথমে ওটা ওদের কাছে অসুবিধা হয়ে যায়। না ঠিক আছে, সহজভাবে আমরা আলোচনা করব, অবশ্যই করব। আচ্ছা 7:10 হয়ে গেছে, মৈত্রী যদি কিছু মনে না করেন, কারণ আমি বললাম যে আমার ছেলের একটা অনুষ্ঠান রয়েছে 7:30, আমাকে এই ডিভাইসটা ছেড়ে দিতে হবে, একটুখানি সেটা অর্গানাইজ করতে সময় লাগবে। আজকে যদি আমাকে একটু ছুটি দেন আমার খুব উপকার হয়। নিশ্চয়ই অভিজিৎ, আমরা আপনাকে ধন্যবাদ জানাই। আমরা সকলেই শিক্ষকেরা নিশ্চয়ই আপনার আলোচনা সকলের কাছে খুব মনোজ্ঞ হয়েছে এবং সবাই নানান রকম চিন্তার খোরাক পেয়ে গেছেন। কাজে আগামী দিনে নিশ্চয়ই তারাও অনেকেই অনেক উদ্ভাবনী উপায়ে শিক্ষকতা করবেন এবং আমরা সবসময় ভালোবাসি তাদের ফিডব্যাক গুলো আলোচনা করতে, তো সেগুলো হবেই। আর আপনাকে অনেক ধন্যবাদ। আমরা ডক্টর অরিন্দম রানাকে অনেক ধন্যবাদ জানাই, আমাদের ডক্টর অভিজিৎ কর, আমাদের তাছাড়া আমাদের শুভদীপ, আমাদের অর্গানাইজেশনে JVNSTS এর অনেকেই রয়েছেন এখানে, তার সঙ্গে আমাদের যারা চিরদিনের ঘনিষ্ঠ বন্ধু, যেমন আমি ভূপতিদাকে দেখতেই পাচ্ছি সবসময়, এবং আরো অনেককে আমি হয়তো যেহেতু ভিডিও অন করা নেই সবাইকে দেখতে পাচ্ছি না, কিন্তু সকলের প্রতি আমাদের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে
আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার। হ্যাঁ, সকলকে নমস্কার। আমি ধন্যবাদ। অভিজিৎকে এই ভিডিওটা পাঠিয়ে দেবো। এটা রেকর্ডিং হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। প্রফেসর ভট্টাচার্য আমাদের পরে আমার website-এ আর যাবে কোনো recording কথা বলা করে। উচিত না, প্রফেসর ভট্টাচার্য শেষ করে দিয়েছেন, তবু আমি বিশেষভাবে অরিন্দমকে ধন্যবাদ জানাবো, কারণ অরিন্দম আমার পুরনো সহকর্মী, আমরা একই ইনস্টিটিউট থেকে একসঙ্গে কাজ করতাম, সুতরাং আমি ওকে অনেক দিন চিনি, খুবই আনন্দ পেলাম শুনে। থ্যাংক ইউ অরিন্দম। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, শেষ করছি। নমস্কার। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, অভিজিৎ আচ্ছা। বাবুকে বলছি। হ্যাঁ অভিজিৎ বাবুকে বলছি, অভিজিৎ বাবু। হ্যাঁ, করুন করুন করুন। বলছি স্যার, ওই যে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড যেটা এবারে হবে বলছিলেন, তো ডেটটা কি ঘোষণা করা হয়েছে? এখনো না, অবধি না। হয়নি। ডেটটা আমরা আচ্ছা। এখনো ঠিক করতে পারিনি আপাতত। আমাদেরকে স্কুল এডুকেশন থেকে আলোচনা করে যেটা ঠিক হয়েছে যে 27 জুনটা স্থগিত, পরের ডেটটা আচ্ছা। ঠিক হলেই আমরা আপনাদেরকে জানাবো। আচ্ছা, আমি বেরিয়ে যাচ্ছি, হ্যাঁ আপনারা আলোচনা করুন, আমি বেরিয়ে যাচ্ছি প্লিজ। ওকে ওকে। থ্যাংক ইউ। নিশ্চয়ই নিশ্চয়ই। আমাদের ওয়েবসাইট দেখতে থাকবেন, সমস্ত আপডেট সেখানেই আসবে, jbnsts.ac.in। নমস্কার। অভিজিৎ, কোনো অ্যাটেন্ডেন্স লিংকের ব্যাপার আছে? যে অনেকে লিখছে যে অ্যাটেন্ডেন্স লিংকটা দেবেন। শুভদীপ নিয়েছে অলরেডি ইন দ্য মিন টাইম। আচ্ছা, যে কয়েকজন প্রশ্ন করছে, তার মানে হয়েই গেছে ওটা। ঠিক ঠিক ঠিক। ওকে, তাহলে আমরা শেষ করছি। ওকে, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। মৈত্রী, অভিজিৎ বাবু, ধন্যবাদ। থ্যাংক ইউ। এটা হচ্ছে জেবিএনএসটি একটা ওয়েব নাচ, এটা অবশ্য কেমিস্ট্রি হবে স্কুল লেভেল। একটা কলেজ টিচার বলছিলেন অনেক কেমিস্ট্রির ওপরে,